ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো ছাত্রছাত্রীদের জন্য বেসিক্যালি একটা ইউটিউব চ্যানেল খোলা খুব জরুরি ছিল। তো ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা এখন তো লকডাউন চলছে, সবাই জানো। তো লকডাউনের মাঝে কবে স্কুল খুলবে, কিভাবে হবে সেটা তো খুবই বলা মুশকিল। পরীক্ষা কবে হবে, কিভাবে কি হবে, পরীক্ষা পিছাবে কি না সেটাও কোনো কিছুই জানা যাচ্ছে না। তা যাই হোক, এর মাঝখানে একটা মনে হলো যে একটা ইউটিউব চ্যানেলের খুবই জরুরি ছাত্রছাত্রীদের জন্য, যেটা আমাদের ভৌতবিজ্ঞানটাকে পড়তে সুবিধা হবে। শুধু তাই না, এটার একটা বড় উদ্দেশ্য যে আছে, যে ইউটিউব চ্যানেলটা খোলা হলো, যে এই যে আমরা যে পড়াশোনার ক্লাসে যাই, ক্লাসে গিয়ে অনেক সময় কী হয় যে একটা দুটা পয়েন্ট মিস হয়ে যায়, স্যার যেন কী বলেছিল, কীভাবে বুঝিয়েছিল। তা সেক্ষেত্রে আমরা সেটার বাইরেও যাতে আমরা বাড়িতে এসেও সেটাকে রিভাইজ করতে পারি, এবং বই পড়তে তো কারোরই ভালো লাগে না। তা পড়াশোনা করছি মাঝে মাঝে যখন মোবাইল ঘাঁটি, তখন না একটা ইউটিউবের ভিডিও দেখে নিলাম, ব্যাস পড়া হয়ে গেল। ভালো লাগছে না তো কানে হেডফোন লাগিয়ে শুনে নিলাম, ব্যাস পড়া হয়ে গেল। তো আজকে আমার যেটা, আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে, ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টারে শুধু তাই না, থ্রু আউট দ্য বছর ইচ্ছা আছে যে মানে যে কোশ্চেন ব্যাংকে যেসব প্রশ্নগুলো আছে বিভিন্ন স্কুল ধরে ধরে সলভও করে দেবো, ছোটো প্রশ্ন। এবং রিসেন্ট ট্রেন্ড যে দেখা যাচ্ছে ভৌতবিজ্ঞানের, যে সমস্ত প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে আসছে, যে একদম ডাইরেক্ট সোজা প্রশ্ন বইয়ের থেকে পাবে এরকম না, যে পরীক্ষার সময় প্রশ্ন দিয়ে দিলাম, বই দিয়ে দিলাম, তাহলেও বই কিন্তু ডাইরেক্ট খুঁজে পাওয়া যাবে না। কারণ প্রশ্ন কিন্তু সরাসরি কোনো এরকম সংজ্ঞা আসবে বা সরাসরি কোনো ইনফরমেশন আসবে সেরকম কিন্তু না। প্রশ্নগুলো যেভাবে আসছে সেটা কিন্তু একটু ঘুরিয়ে আসছে। তাই জন্য ভৌতবিজ্ঞানের কনসেপ্টটাকে খুব ভালো করে ক্লিয়ার যদি না হয়, তাহলে কিন্তু কিছুতেই দখল সম্ভব না। এছাড়া ইউটিউবে ভৌতবিজ্ঞানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সম্বন্ধে খুব একটা বেশি ভিডিও অ্যাভেলেবেল নেই। টিভিতেও দেখা যাচ্ছে, তো হচ্ছে ঠিক আছে, কিন্তু কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার উপরে সেরকম দখল পাওয়ার সম্ভাবনা। টিভিতে তো অ্যাডভার্টাইজমেন্ট মাঝখানে, বিরক্তিকর ইরিটেটিং জিনিস। তা এই জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা, আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমি ডিটেলস আলোচনা করে দেবো। ঠিক আছে, বোরিং লাগবে না, টোটাল ভিডিওটা একটু লং হবে। একটা পুরো চ্যাপ্টার আমার কভার করার আজকে ইচ্ছা আছে, এবং প্রথম দিন এই ভিডিওটাতে আমি চ্যাপ্টারটাকে ডিটেলস কভার করি, তারপরে দিন আরও এই চ্যাপ্টারে আরও ছোটো 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 কী প্রশ্ন হতে পারে, ঘুরিয়ে ঘুরিয়ে একটা প্রশ্ন হতে পারে, এবং সেই কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানে, তোমাদের টোটাল চ্যাপ্টার আছে 8টা। প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ চ্যাপ্টার, যে এরকম এমন কোনো ব্যাপার না, কোনো জটিল ব্যাপার আছে না, বিশাল কোনো মাথা খামানো অঙ্ক টঙ্ক কিচ্ছু ঝামেলা নেই, খুবই সহজ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা কিসের উপরে সেটার উপরে বলি, আমাদের যে পরিবেশটা, পরিবেশ বিশেষত বায়ুমণ্ডল, এই সংক্রান্ত বিষয় নিয়ে এই চ্যাপ্টারটাতে আলোচনা হয়েছে। তা এই চ্যাপ্টারে যে প্রথম যে টপিকটা সেটা আছে বায়ুমণ্ডলের গঠন এবং বায়ুমণ্ডলটা কতটা বিস্তৃত। বায়ুমণ্ডলটা মানে কিছুই না, আমাদের পৃথিবী, যে পৃথিবীটা ধরো গোলাকৃতি ধরো, এবং তার চারদিক দিয়ে কী আছে, চারদিক দিয়ে বায়ু আছে, এবং এই বায়ুটা বহু প্রায় 750 কিলোমিটার অবধি, মানে মাটির থেকে যদি উপরের দিকে যাওয়া যায় 750 কিলোমিটার অবধি গেলেও বাতাসটা পাওয়া যাবে। এবং বাতাস যত মাটির থেকে উপরের দিকে যাওয়া যায়, মাটির থেকে যত উপর দিকে যাওয়া যাবে, বাতাসের ঘনত্ব তত কমতে থাকে। এবং এর জন্য একটা বৈশিষ্ট্য, মানে একটা ঘটনা যেটা হয়, যেটা যে যত হিল এরিয়াতে যাওয়া যায় বাতাসের ঘনত্ব কমতে থাকে বলে ওখানে গেলে কিন্তু অক্সিজেনের শর্টেজ হয়। এবং তোমরা হয়তো অনেকেই জানো যে এভারেস্টে যদি যাওয়া যায় তখন কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয়, না হলে কিন্তু সেখানে যাওয়া সম্ভব না। কারণ ওটাতে আরও অনেক উঁচুতে, যেমন 8848 মিটার যেটা বলে, মানে প্রায় 8 কিলোমিটার উপরে, 8.8 কিলোমিটার উপরে। তো এত উপরে গেলে পরে বাতাসের ঘনত্ব এতটাই কমে যায় যে আমাদের অক্সিজেনের মাত্রা থাকে না, সেখানে কিন্তু নর্মাল মানুষের পক্ষে যাওয়া সম্ভবই না, সেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয়। তাহলে মেন যে এখানে টপিকটা কী হলো, যে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার অবধি আমাদের বায়ুমণ্ডলটা বিস্তৃত। মেন যে টপিকটা এখানে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে 750 কিলোমিটার অবধি আমাদের এই বায়ুমণ্ডলটা বিস্তৃত। এরপরে যে টপিকটা যেটা আসবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদানে কি কি আছে, তা বায়ুমণ্ডলের যে মুখ্য উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলের মুখ্য উপাদান হলো নাইট্রোজেন। তারপরে যেটা নাইট্রোজেনের থেকে যেটা কম সেটা হচ্ছে অক্সিজেন। এছাড়াও খুব সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে, নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা।
বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কী পরিমাণ বললাম? নাইট্রোজেন। তার থেকে কম কী আছে? অক্সিজেন। নাইট্রোজেনের শতকরা ভাগ কত? 78% এবং অক্সিজেনের 21%। নাইট্রোজেনের কত বললাম? 78% এবং অক্সিজেনের কত? 21%। এবং তোমাদের এখানে প্রশ্ন কি আসতে পারে যে বায়ুমণ্ডলের সবচেয়ে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, সেই প্রশ্ন আসতে পারে। অথবা এরকম প্রশ্ন আসতে পারে বায়ুমণ্ডলে দ্বিতীয় কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, দ্বিতীয় বলেও আসতে পারে, এবং সেটা শতকরা ভাগ বাতাসে কত, সেটাও এভাবে আসতে পারে। এছাড়া বায়ুমণ্ডলে যেই স্তরগুলা বিন্যাস আছে, সেই স্তরগুলা মানে বিভিন্ন স্তরে বাতাসের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়। যে 750 কিলোমিটারটা সবই তো একই রকম না, এক একটা স্তরে বাতাসের যে বিভিন্ন যে গ্যাসগুলো আছে, গ্যাসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে বা অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমভাবে আছে, এবং সেই হিসেব করে বায়ুমণ্ডলকে কতগুলো স্তরে ভাগ করা হয়েছে। তা আমরা যেই স্তরে থাকি, মানে মানুষজন যেই স্তরে থাকে, সেই স্তরটার নাম হলো ট্রপোস্ফিয়ার। আমরা যে স্তরে থাকি সেই স্তরের নাম কি হলো? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরের স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরের স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে যে স্তরটা সেটার নাম থার্মোস্ফিয়ার, এবং তার উপরে যেটা আছে সেটা হলো এক্সোস্ফিয়ার। এবার এই স্তরগুলো সম্বন্ধে আমি আসছি। এবং ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 17 কিলোমিটার, কত? ভূপৃষ্ঠ থেকে, মানে ভূপৃষ্ঠ কথাটা জটিল, মানে আমাদের মাটি, আমাদের যে মাটিটা আছে সেই মাটির থেকে আকাশের দিকে যদি আমি 17 কিলোমিটার অবধি যদি যাতায়াত করি, মানে 17 কিলোমিটার অবধি উপরে যদি যাই, তাহলে অবধি যেই স্তরটা পাবো সেই স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং এই স্তরে যত উপরের দিকে যাওয়া যায় তত ঠান্ডা, যত উপরের দিকে যাওয়া যায় তত ঠান্ডা হয়। এবং তোমরা জানো যে সমস্ত হিল স্টেশনগুলো কী হয়? ঠান্ডা, কেন? ওটা উপর দিকে অবস্থিত, তাই জন্যই ঠান্ডা। এবং যত উপর দিকে যাওয়া যায় তত এটা স্তর ঠান্ডা হয়। এবং এটা কতটা ঠান্ডা হয়? প্রতি 1 কিলোমিটার যদি উপরের দিকে যাওয়া যায়, তাহলে বায়ুর তাপমাত্রা কত করে কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে প্রতি উপর দিকে 1 কিলোমিটার উপরে গেলে পরে বায়ুমণ্ডলের তাপমাত্রাটা কমে যায়। এবং এই স্তরে ঝড়, জানোই আমাদের এখানে এখন বৈশাখ মাস চলছে, এখন ঝড় হচ্ছে, তা ঝড়, বৃষ্টি, বজ্রপাত এইসব হওয়ার জন্য এই স্তরটার আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এই স্তরটাকে ক্ষুব্ধমণ্ডল বলে। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে আমরা যে স্তরে থাকি সেই স্তরের নাম কি? সেটা কী হবে? ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এরকম আসতে পারে যে ট্রপোস্ফিয়ারের অপর নাম কি? সেটা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। ঠিক আছে, এবং ট্রপোস্ফিয়ারের যে লাস্টের অংশ, দেখুন শেষ অংশ, সেটাকে বলে ট্রপোপস। শেষ অংশের নাম হচ্ছে ট্রপোপস। এবং এই ট্রপোপসটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ট্রপোপসটা, যেটা এই মানে বায়ুমণ্ডলটার যে বিস্তারটা বা ট্রপোস্ফিয়ারের যে বিস্তারটা, সেটা হচ্ছে মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে, মানে পৃথিবী যদি এরকম গোলাকার ধরা হয়, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে ওখানে কিন্তু প্রায় 3 কিলোমিটার অবধি, সেখানে কিন্তু খুব বেশি উঁচুতে অবধি না। ঠিক আছে, এবং দক্ষিণ মেরুতে 3 মাইল অবধি অবস্থিত। এবং যেটা হচ্ছে বিষুব রেখার দিকে, সেটা হচ্ছে 15 থেকে 16 কিলোমিটার অবধি বিস্তৃত। মানে উপরের দিকে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারটা একটুখানি চাপা এবং দুই পাশে হচ্ছে একটু ছড়ানো। এই স্তরের পরবর্তী স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম হলো শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম হলো শান্তমণ্ডল। এর অন্যতম কারণ হচ্ছে এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো হয় না। এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো হয় না, এবং এই জন্যই এটার নাম হলো শান্তমণ্ডল। এবং এই স্তরের তাপমাত্রাও কিন্তু অনেকটা কম। এখানে সাধারণত তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন হয়ে থাকে। এবং এই স্তরটা এই শান্ত হওয়ার জন্য এই স্তরে দিয়ে কিন্তু এই জেট প্লেনগুলি যাতায়াত করে। এর পরের যে স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই যে ট্রপোস্ফিয়ারের থেকে আর মোটামুটি ট্রপোস্ফিয়ারের থেকে মোটামুটি 40 কিলোমিটার অবধি দূর এই রেঞ্জে স্ট্র্যাটোস্ফিয়ারটা অবস্থিত। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে পরের স্তরটা, সেই স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এবং এখানে কিন্তু টোটাল যে বায়ুমণ্ডলটা আছে, যে আমি যেটা বলেছিলাম যে মাটি থেকে 750 কিলোমিটার অবধি যে বায়ুমণ্ডলটার কথা বললাম, এই 750 কিলোমিটার যে বায়ুমণ্ডল, সেই 750 কিলোমিটারের বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে যে ঠান্ডা অংশটা, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। সবচেয়ে ঠান্ডা অংশটাই হলো মেসোস্ফিয়ার।
এবং মেসোস্ফিয়ারের শেষ অংশের নাম হচ্ছে মেসোপজ, এবং এখানে তাপমাত্রা -95 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি এখানে তাপমাত্রা কিন্তু নামে। এরপরে স্তরটা হচ্ছে থার্মোস্ফিয়ার। নামটা শুনেই বুঝতে পারছো যে এই অংশটা নিশ্চয়ই গরম থাকবে, সুতরাং এই স্তরটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এবং থার্মোস্ফিয়ার কতটা থেকে কতটা? থার্মোস্ফিয়ারের তাপমাত্রা মোটামুটি 1200 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কিন্তু এখানে বাড়ে। এবং এটা কত থেকে কত? মোটামুটি ওই স্তরটা 85, মানে মাটি থেকে যদি মাপি 85 থেকে 450 কিলোমিটার, 85 থেকে 450, মানে 0 থেকে 85 দুটা স্তর চলে গেল, তারপরে মাটি থেকে এই মোটামুটি 85 থেকে 450 কিলোমিটার অবধি এই স্তরটা অবস্থিত। এরপরে স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ারটা স্তর, এবং এখানেও তাপমাত্রা প্রচণ্ড বেশি। এবং এক্সোস্ফিয়ারের পরেও আরও কতগুলা স্তর, যেমন এটাকে ম্যাগনেটোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এবার আসি, এগুলা হলো স্তর বিন্যাস। এছাড়াও ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই একটা ছোট অংশকে ওজোনোস্ফিয়ার বলে স্পেশালি ভাগ করা হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। এবং এটা ভূপৃষ্ঠ থেকে 40 থেকে 45 কিলোমিটার, যে রেঞ্জটা, সেই রেঞ্জের মধ্যে ওজোনোস্ফিয়ার অবস্থিত। এবং এখানে ওজোন গ্যাস আছে। ওজোন গ্যাসের তো আমরা ফর্মুলা জানোই, O3। এবং এই ওজোন গ্যাসের যে মেইন কর্মকাণ্ড সেটা হচ্ছে যে সূর্যের মধ্যে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, এবং তার জন্য সূর্যে অতি বেগুনি রশ্মি, যে আল্ট্রাভায়োলেট রে, সেই আল্ট্রাভায়োলেট রেকে আমাদের পৃথিবীতে আসাকে আটকায়। আল্ট্রাভায়োলেট রে যদি পৃথিবীতে আসে তাহলে কী সমস্যা হবে? আল্ট্রাভায়োলেট রে যদি পৃথিবীতে আসে তাহলে মেজর সমস্যা হবে। সেই সমস্যাগুলো আমরা পরবর্তীকালে এই চ্যাপ্টারে পড়বো। তো বেসিক আমি একটা কনসেপ্ট বলে দিই। আল্ট্রাভায়োলেট রে আসলে পরে আমাদের সবার আগে যেটা হবে সেটা হচ্ছে ক্যান্সার, স্কিন ক্যান্সার। এবং তোমরা এটা শুনে থাকছো যে ওই ইউভি প্রোটেকশান, সানস্ক্রিন মাখা হয়। কেননা ওজোন স্তরকে শোষণ করলেও কিছু সংখ্যক ইউভি রে বায়ুমণ্ডলের থেকে ভেদ করে কিন্তু পৃথিবীতে পৌঁছাচ্ছে। সেই অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের ত্বকের পক্ষে ক্ষতিকারক, এবং ওই জন্য সানস্ক্রিন মাখা হয়। সানস্ক্রিনের অ্যাডগুলো তোমরা দেখতে পারো যে সানস্ক্রিনের অ্যাডগুলোতে দেখাচ্ছে যে ইউভি প্রোটেকশান এত পার্সেন্ট দেওয়া হবে, এসপিএফ ফ্যাক্টর 90, এসপিএফ ফ্যাক্টর 50, এরকম তো দেখাচ্ছে। তা সেই হিসাবে সানস্ক্রিনগুলো হয়, এটা ইউভি প্রোটেকশানের জন্য, যাতে আমাদের স্কিন ক্যান্সার না হয়। তাই এটা হলো মোটামুটি। এটা ছাড়াও আমাদের আরও একটা যেটা অংশ, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার যেটা আছে। আয়নোস্ফিয়ার হচ্ছে মেসোস্ফিয়ারেরই অংশ। এই অঞ্চলটি মেসোস্ফিয়ারের ওপরের অংশ থেকে থার্মোস্ফিয়ার অবধি বিস্তৃত। এবং এই স্তরটা যে আয়নোস্ফিয়ার যে স্তরটা, সেটার অন্যতম কতগুলো বৈশিষ্ট্য আছে। যে মেরুজ্যোতি কিন্তু আয়নোস্ফিয়ারেই দেখা যায়। এবং যে বেতার তরঙ্গ মানে হচ্ছে যে রেডিও স্টেশনের যে বেতার তরঙ্গগুলো ছাড়া হয়, সেই তরঙ্গ রেডিও স্টেশনের মাধ্যমে আমরা মোবাইলে FM রেডিওতে শুনতে পারি। বা ধরো আগে যখন টিভিতে অ্যান্টেনার মাধ্যমে চলা হতো, তা সেখানেও তো তরঙ্গগুলো একটা স্টেশন থেকে ছাড়া হতো, সেই তরঙ্গগুলো এক জায়গায় প্রতিফলিত হয়ে আমরা তো পেতাম। তাহলে এই যে তরঙ্গ প্রতিফলিত হয়ে আসা, সেটা হচ্ছে এই আয়নোস্ফিয়ার অংশটা কি বললাম, এই অংশটি মেসোস্ফিয়ারের ওপরের অংশ থেকে থার্মোস্ফিয়ারের মধ্য দিয়ে বিস্তৃত, এই অংশটা, এটা আয়নোস্ফিয়ার বলে। কেননা এই অংশে ওই কণাগুলি সব আয়নিত অবস্থায় থাকে, এবং এখানে হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো সব কণা আয়নিত অবস্থায় থাকে বলে এটাকে আয়নোস্ফিয়ার বলে। এবং এই অংশেই কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। এবং পরীক্ষা আসে যে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়, উত্তর কী হবে? আয়নোস্ফিয়ার। এবং পরীক্ষা আসে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়, সেটাও কী হবে? আয়নোস্ফিয়ার। এটা হলো মোটামুটি এই স্তরগুলোর সম্বন্ধে বিন্যাস আমি বললাম। এর পরবর্তীকালে আজকে যে আলোচনা করব, যে বায়ুমণ্ডলের স্তরগুলো সম্বন্ধে যেটা দরকার, এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজোন স্তরটা কিভাবে সৃষ্টি হলো, এবং ওজোন স্তরটা ধ্বংস কেন হচ্ছে, এবং ধ্বংসের ফলে কি কি ক্ষতি হচ্ছে। এবং এটা কিন্তু অন্যতম, এটা ইম্পর্টেন্ট টপিক, এবং প্রতি বছরই দেখা যায় যে এটার থেকে কোশ্চেন আসছে। তো এটা নিয়ে প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়। তো ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়? বাতাসের মধ্যে তোমরা জানো যে দ্বিতীয় সবচেয়ে বেশি পরিমাণ কী থাকে? অক্সিজেন। দ্বিতীয় সবচেয়ে বেশি পরিমাণ থাকে হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের সাথে আল্ট্রাভায়োলেট রে
রিয়াকশান করে, অক্সিজেনকে ভেঙে দেয়, অক্সিজেন O2 অক্সিজেনকে ভেঙে কী করে দিল, দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে দিল। এই অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেনের সাথে, মানে একটা অক্সিজেনের O আর O2 রিয়াকশান করে O3 ওজোন গ্যাস সৃষ্টি করে, এবং ওজোন গ্যাসের গন্ধ অনেকটা আষ্টে টাইপের গন্ধ হয়। তা এই যে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাসের আমি একটু আগে শুরুর দিকেই আলোচনা করেছিলাম যে ওজোন গ্যাসের যে মেন কাজ সেটা হচ্ছে বাতাসের সূর্যের থেকে যে অতিবেগুনি রশ্মি আসছে সেই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়া, যাতে আমাদের পৃথিবীতে না পড়ে। এবং পৃথিবীতে যদি অতিবেগুনি রশ্মি আসে তাহলে কী হবে, মানে ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে কী হবে, ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে যেই মেন সমস্যাটা হবে, মেন সমস্যা হবে যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে এবং ত্বকে ট্যান হয়ে যাবে, মানে ফর্সা চামড়া কালো হয়ে যাবে, স্কিন ক্যান্সার হয়ে যাবে, স্কিনে লাল র্যাশ এসে যাবে, সেটা হবে, এবং জীবজন্তু মারা যাবে, জলের যে জীব আছে তারা মারা যাবে। তো এরকম হাজারো ঘটনা ঘটতে থাকবে। এবং এই ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাসগুলো দায়ী তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এবং তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড, এগুলো কিন্তু অন্যতম। এবং এরা কিভাবে এই যে রিয়াকশানটা করে সেটা সম্বন্ধে বলছি। যে ক্লোরোফ্লোরোকার্বন যেটা আছে, ক্লোরোফ্লোরোকার্বন সেটা কি করে, প্রথমে O3 মানে অক্সিজেনের সাথে রিয়াকশান করে। সেটা কিভাবে রিয়াকশান করে, ক্লোরোফ্লোরোকার্বনের সাথে প্রথমে আল্ট্রাভায়োলেট রে, মানে ক্লোরোফ্লোরোকার্বনটা কোথার থেকে আসে সেটা বলি। মানে ক্লোরোফ্লোরোকার্বনটা মেনলি এই রেফ্রিজারেটরের মধ্যে ইউজ করা হয়, যদিও এখন শোনা যাচ্ছে যে এই রেফ্রিজারেটরের মধ্যে এই ক্লোরোফ্লোরোকার্বনটাকে ব্যবহার করতে গভর্নমেন্ট ব্যান করেছে, এটা শোনা কথা। আমি এটার ব্যাপারে পুরোপুরি শিওর না। তাই এই ক্লোরোফ্লোরোকার্বন যে আছে এটার সাথে কে রিয়াকশান করে, আল্ট্রাভায়োলেট, মানে এখান থেকে ধরো একটা রেফ্রিজারেটরের থেকে লিক করলো, সেখান থেকে এটা চলে গেল উপরে, চলে গেল বায়ুমণ্ডলের উপরের দিকে চলে গেল, এবং সেখানে গিয়ে আল্ট্রাভায়োলেট রে সেটার মধ্যে পড়লো, এবং সেই ক্লোরোফ্লোরোকার্বন থেকে একটা জায়মান ক্লোরিন, মানে একটা সিঙ্গেল সিএল মানে ক্লোরিন পরমাণু বেরিয়ে গেল। এই ক্লোরিন পরমাণুটা যে বেরোলো সেটা কি করবে, অক্সিজেনে কনভার্ট করবে। কাকে, O3 O3 মানে ওজনকে কি কিসে কনভার্ট করবে, অক্সিজেনে কনভার্ট করবে। এই যে জায়মান ক্লোরিনটা মানে অনলি সিএল, এটা O3-র সাথে রিয়াকশান করে কনভার্ট করবে অক্সিজেনে। তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে O3গুলো এইভাবে ধীরে 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 নষ্ট হয়ে গেল। এই পদ্ধতিতে কি হচ্ছে, আমাদের ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে। এটা ছাড়াও কীভাবে নষ্ট হচ্ছে, যে নাইট্রাস অক্সাইড, ধরো NO নাইট্রোজেন মনোক্সাইড যে আছে সেটা O3-র সাথে সরাসরি রিয়াকশান করে। তো O3-র সাথে রিয়াকশান করে কি করে, যে O3-কে ভেঙে দেয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড কনভার্ট হয়, আর একটা হচ্ছে O2, এইটা একটা হলো। আর একটা যেটা হয় সেটা হচ্ছে ওই ওজোন গ্যাস আল্ট্রাভায়োলেট রের সাথে রিয়াকশান করে ওখান থেকে O2 বের হয়, সেই আর অক্সিজেনও বের হয়, একটা অক্সিজেন পরমাণু বের হয়, সেই অক্সিজেন পরমাণু আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশান করে, নাইট্রাস অক্সাইড, এই নাইট্রোজেন মনোক্সাইড আর O2 বের করে। তো এই রকম পদ্ধতিতে দুজনের পরস্পরভাবে একটাকে রিয়াকশান করে, এইভাবে রিয়াকশান করে আমাদের বায়ুমণ্ডলটাকে কী করছে, বায়ুমণ্ডলের মিশ্রিত ওজোন স্তরটাকে কী করছে, ধ্বংস করছে। তাহলে এই গ্যাসগুলো বের হয় কোথা থেকে, এই গ্যাসগুলো মেনলি সব ফ্যাক্টরি, কলকারখানা, গাড়ির ধোঁয়া, এগুলোর থেকে বেরোচ্ছে। তাই এইগুলোকে বেরোনো কী করতে হবে, আমাদের রিডিউস যদি না করি তাহলে কিন্তু আমাদের পরিবেশের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক হবে। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট এবং বিষ্ণু উষ্ণায়ন। তাই বিষ্ণু উষ্ণায়ন, গ্রিনহাউস এফেক্ট, এই কনসেপ্টটা কি, গ্রিনহাউস এফেক্ট মানে গ্রিনহাউস জিনিসটা কি, কোথার থেকে আসলো সেটা আমি বলি। মানে ধরো পাহাড়ে তো শীতল জায়গা, সেখানে পরিবেশকে গরম রাখার জন্য কিছু কিছু গাছ লাগানো হতো, যে গাছগুলো ঠান্ডা পরিবেশে বাঁচবে না, তো ওগুলোকে কাচের ঘরে রাখা হতো। তো কাচের ঘরে রাখলে কী হতো, যে গাছটা কী হতো, বেশ একটু গরম পরিবেশ পেত। তো এই গরম পরিবেশ পেলে কী হতো, যে
গাছটা বেঁচে যেত। সেই পাহাড়ের অত ঠান্ডায় যেই গাছটা বাঁচবে না সেটা কিন্তু ওখানে আরামে বেঁচে যেত। তাহলে এইখানে এই গাছগুলোকে, তাই এইখান থেকে কনসেপ্টটা আসছে গ্রিন হাউস কনসেপ্টটা। তো গ্রিন হাউস এফেক্টে কী হয়, যে কাচের মধ্যে দিয়ে যদি কোনো, তোমরা দেখবে যে কাচের ঘর যদি থাকে, সেখানে ধরো একটা কাচের একটা এসি শোরুম আছে, সেখানে এসিটা ঠিকমতো কাজ করছে না, বাইরে থেকে রোদ ঢুকলে প্রচণ্ড গরম লাগে, এটা ভ্যাপসা গরম লাগে, যেটা বাইরে হয়তো অতটা ফিল হয় না। এটা কারণটা কি, যে বাইরের থেকে যে আলোটা আসবে সেটা ধরো তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য কম। এটা যখন কাচকে ভেদ করে ভিতরে প্রবেশ করবে তখন এটা তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাবে। তখন সেই যে সেটা আর বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার জন্য সেটা কাচকে ভেদ করে আবার ফেরত যেতে পারবে না। তাহলে কী হয়ে যাবে, সেই তাপটা ভিতরেই স্টোর হয়ে যাবে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, ধরো আমাদের বাতাসে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেমন নাইট্রাস অক্সাইড আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, ক্লোরোফ্লোরোকার্বন, ইভেন জলীয় বাষ্প। কী কী গ্যাসের কথা বললাম, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প। এরা কি করে, সূর্য থেকে যে তাপটা আসছে সেই তাপটা তো দিনের বেলা আসে এবং রাত্রেবেলা সেই তাপটা কী হয়, আবার পৃথিবী থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবী থেকে বেরিয়ে যায়। তাহলে পৃথিবীতে কী হচ্ছে, ব্যালেন্স হচ্ছে ব্যাপারটা। কিন্তু যদি এরকম দেখা যায় যে ধরো পৃথিবীতে প্রতিদিন 100 তাপ আসলো, ফেরত যাওয়ার সময় গেল 99, তাহলে জমলো কত দিনে 1। তাহলে এরকম করে যদি ডেইলি এক 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 করে জমতে থাকে তাহলে কী হবে, পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাবে। তাহলে ধরো প্রথম দিন আসলো 100, তারপরে যাওয়ার সময় ফেরত যাওয়ার সময় গেল 99.99, তাহলে থেকে গেল কত, 0.01, 0.01 থেকে গেল। তো 0.01 প্রথম দিন হলে কী এমন ব্যাপার, কিন্তু সেটা যখন বছরের পর বছরের হিসাব করা হবে তখন কিন্তু সেই 0.01টা কিন্তু সিন্ধু থেকে, মানে বিন্দু থেকে ধীরে 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 কী হয়ে যাবে, সিন্ধুতে কনভার্ট হয়ে যাবে। বিন্দু থেকে ধীরে ধীরে তখন কী হয়ে যাবে, সিন্ধু। তাহলে এই যে জিনিসটা হলো, তাতে কী হবে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে। এবং আমরা যদি দেখি যে আমরা ছোটোবেলায় যে আমাদের এখানে যে ওয়েদার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকটা গরম, ওয়েদারটা বর্ষাকালে ঠিক বর্ষা হচ্ছে না, শীতের সময় ঠিক না পড়ে একটু দেরিতে পড়ছে বা একটু আগে পড়ে যাচ্ছে। কোনো ওয়েদারটা ঠিক জায়গায়, যে আমাদের 6টা ঋতু, সেই 6টা ঋতু কিন্তু ঠিক চলছে না এবং সেটা কিন্তু একটু গড়বড় হয়ে গেছে। এবং যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর মধ্যে যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাস তো বাতাসে অন্যান্য গ্যাসের তুলনায় তো যে মানে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী যে গ্যাসগুলো আছে তার মধ্যে তো বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইডই আছে। তাছাড়াও যে মিথেন গ্যাস আছে বা নাইট্রাস অক্সাইড গ্যাসটা আছে বা সিএফসি আছে, এর মধ্যে কিন্তু নাইট্রাস অক্সাইড যে গ্যাসটা আছে সেটা কিন্তু অত্যন্ত গ্রিনহাউস এফেক্ট যে দিতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে নাইট্রাস অক্সাইড যে গ্যাসটা আছে সেটা। এই যে এছাড়া মিথেন গ্যাসটা কোথা থেকে বেরোয় এটা সম্বন্ধে বলি। নাইট্রাস অক্সাইড এরা মেনলি গাড়ির ধোঁয়া থেকে, ফ্যাক্টরির ধোঁয়া থেকে, এগুলো থেকে বের হয়। আর যে CH4 মিথেন গ্যাসটা সেটা হচ্ছে ওই পচা জিনিস থেকে বেরোয়, পচনশীল যে সমস্ত বস্তু আছে সেখান থেকে মিথেন গ্যাস বেরিয়ে থাকে। তাহলে এরা হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। তাহলে বিশ্ব উষ্ণায়নকে কিভাবে রোধ করা যাবে, দেখো এটা কিন্তু খুব জটিল বিষয় না। কার্বন ডাই অক্সাইড যদি কম থাকে তাহলেই বিশ্ব উষ্ণায়ন হবে না। আর যে গ্যাসগুলো বললাম সিএফসি ব্যবহার করা বন্ধ করতে হবে। গাড়ির ধোঁয়া হোক, কলকারখানার থেকে যে ধোঁয়া হোক, সেই ধোঁয়াগুলোকে যদি আমরা একদম রিডিউস করতে পারি, ধরো আমরা সমস্ত গাড়ি হয়ে গেল ব্যাটারি চালিত, তাহলে তো এই সমস্যাটা অনেকটাই কমে যাবে। ঠিক আছে। আর তাছাড়া যেটা হতে পারে, সে ব্যাটারি চালিত একটা হয়ে গেল, তারপরে ধরো যে আমরা এই CH4 মানে ধরো লাকড়ি পোড়ানো বা কার্বন ডাই অক্সাইড গ্যাসের যেগুলো থেকে বেরোয়, ঠিক আছে, কোনো জিনিস বার্ন করলে তো কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোবে। তাই এই কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হওয়া যদি আমরা কমাতে পারি, রিডিউস করতে না পারি, এবং তাহলে কিন্তু এই সমস্যা মিটবে না। তাহলে এইটা রিডিউস কীভাবে সম্ভব, তো রিডিউস তো অন্যতম পদ্ধতি আছে গাছ লাগাও। গাছ এখন শহরাঞ্চলে সব গাছ কেটে ফেলা হচ্ছে, তাহলে এরকম তো হবে না, গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এমনি রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশন কমাতে না পারি তাহলে আমাকে গাছ লাগাতে হবে।
গাছ যদি না লাগাতে পারি তাহলে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড এমিশন বন্ধ করা যাবে না। এবং জীবাশ্ম জ্বালানি মানে ওই কয়লা, পেট্রোল, ডিজেল, ঠিক আছে, এইগুলোর ব্যবহার একদম কমাতে হবে, যতটা সম্ভব আমাদের কমাতে হবে, এবং সেটাকে বিলাসিতার জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, আমার টাকা আছে, আমি গাড়ি চালাবো ইচ্ছা মতন, আমার পয়সা আছে, আমি লাকড়িতে রান্না করব, মানে ফর ফান, তো এইগুলোর কাজ কিন্তু করা যাবে না। বা কয়লা দিয়ে আমি বারবিকিউ করব, কয়লা পোড়াচ্ছি, বারবিকিউতে রান্না করছি, এতে এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। নিজের আনন্দের জন্য আমি ব্যবহার করছি কার্বন ডাইঅক্সাইডকে, ঠিক আছে, এতে এই সব জিনিস কিন্তু করা যাবে না। তাই এইগুলো করলে আমাদের, এখন বুঝতে পারছি না কিন্তু এটা কি দীর্ঘদিন বাদে, কিছু কিছু জিনিস যেমন দীর্ঘদিন বাদে ফল দেয়। যেমন একটা সেগুন গাছের গল্প বলি, যে একটা সেগুন গাছ লাগালাম, আমি আজকে লাগালাম, এখন এটার ফল দিবে না। পড়াশোনার মতন ব্যাপারটা, যে আমি আজকে পড়াশোনা করলাম, কালকেই আমাকে ফল দিবে তা না। আমি 30টা বছর পড়াশোনা করলাম, 25টা বছর ভালো করে পড়াশোনা করলাম, তাহলে 25 বছর মাথায় আমি একটা ভালো জায়গায় এস্টাবলিশড হলাম। ওরকমই আমি একটা সেগুন গাছ লাগালাম, 25 বছর বা 30 বছর ধরে গাছটা ধীরে ধীরে হয়ে একটা বিশাল অঙ্কের সেটার দাম হয়ে গেল। ঠিক আছে, শর্টকাটে যে গাছগুলো হয়, সেই শর্টকাটের গাছগুলো কিন্তু কোনোদিনই আমাকে বড়লোক করবে না। শর্টকাটে যেটা 2 মাসে ফল দিবে, 3 মাসে ফল দিবে, সেটা কিন্তু বড়লোক করে না। সেটা শর্টকাট আমার সেই সময়ের জন্য ঠিক আছে, কিন্তু আমাকে যদি লং টার্মে, আমাকে যদি একটা ভালো জায়গায় যেতে হয়, তাহলে কিন্তু আমাকে পরিশ্রমের করা দরকার। সেই রকমভাবে আমাদের পরিবেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে শর্টকাট মানে আজকে আমি একটা গাছ লাগিয়ে দিলাম, কালকেই সমস্যার সমাধান হয়ে গেল, তা হবে না। আমাকে লং টার্মে সেটাকে এবং সেই জিনিসটাকে আমাকে চালিয়ে যেতে হবে। এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কী হবে সেটা সবাই জানি, যে এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে বড় কথা, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। এবং আমাদের একটা সহ্য শক্তি আছে, যে আমরা এতটা তাপমাত্রা অবধি সহ্য করতে পারবো। মানে আমাদের আর আছে যে, ধরো আমাদের আমি যেই পরিবেশে থাকি সেখানে আমরা 37-38, ঠিক আছে, 40 না 45, চলো 50-50-এর উপরে গেলে তো আর বাঁচা সম্ভব না। তো একটা লেভেল আছে, যে এই লেভেল অবধি আমরা সহ্য করতে পারবো। তাহলে এই লেভেলটা যদি পার করে যায়, তাহলে তো আমরা জীবিতই থাকবো না। সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের অন্যতম ব্যাপার। এবং যে মেরু অঞ্চলে শুধু সমস্ত বরফ যদি গলে যায়, তাহলে বরফ যদি সমস্ত গলে যায়, তাহলে কী হবে? ধরো গঙ্গা নদীতে সারা বছর জল আছে, তিস্তা নদীতে সারা বছর জল আছে, কেন আছে? বরফ আছে। শীতকালে যে বরফটা হলো, সেই বরফটাই সারা বছর ধরে, বা গরমের সময় সেই জলটা ধীরে 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 আসছে বলেই নদীতে জল আছে। এইবার যদি সেই বরফ নাই থাকে, সেই বরফটাই যদি না থাকে, তাহলে কি হবে? সেই বরফটাই যদি না থাকে, তাহলে এই গরমের সিজনে নদীতে জল থাকবে না। তাহলে নদীতে যদি মাছ থাকতো, বা পরিবেশের একটা, নদীতে জলের সাথে পরিবেশের যে ভারসাম্য, এবং আমাদের নদীতে জলের সাথে সাথে যে মাটির তলায় যে জল, আমাদের বাড়িতে কুয়া খুললাম বা একটা ট্যাপ কল থাকলো, এই যে জলটা যে পাচ্ছি, বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে জলের সাপ্লাই হলো, এটা তো নদীর জলটা মাটির তলাতে কানেক্টেড তো হচ্ছে। মাটির তলার যে জলের যে রিজার্ভারগুলো আছে, ন্যাচারাল রিজার্ভার যেটাকে বলি, জলের যে লেয়ার, সেটা তো মানে ঠিকঠাকভাবে রাখার জন্য নদীগুলোর তো ভূমিকা যথেষ্ট। এবং এটা যদি সারা বছর ধরে যদি জল না থাকে, তাহলে কিন্তু মাটির তলায় জলের সংকট হয়ে যাবে, এবং আমরা গরমের সময় জলই পাবো না। তখন কি হবে? তাহলে সারা বছর হিমবাহগুলো গলে যাবে। এখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যত বরফ জমে আছে, সেই সমস্ত বরফ জল যদি হয়ে যায়, সেই অঞ্চলে যেসব প্রাণীগুলো ছিল তারা কি হবে? সবাই মারা যাবে। তাহলে এখানে, এবং বন্যা, কখনো অসময়ে বন্যা হবে, খরা হবে, পৃথিবীর ভারসাম্যটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এবং পৃথিবী কার্যত গিয়ে ধ্বংসের দিকেই চলে যাবে। তাই এটা হলো আমাদের অন্যতম। এবং আর একটা কারণ হচ্ছে, দেখুন, কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি, তার অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যা। একটা মানুষের মাধ্যমেও যেমন কার্বন ডাইঅক্সাইড আমাদের নিঃশ্বাসের মাধ্যমে নির্গত যেমন হচ্ছে, তেমনি এখন যদি 100টা পরিবার থাকে, তো 100টা পরিবারে 100টা গ্যাস চলবে। 100টা গ্যাস চললে সেখানে 100 গুণ কার্বন ডাইঅক্সাইড বেরোবে। সেটাই যদি 50টা পরিবার হয়, তাহলে সেটা হবে। পৃথিবীর জনসংখ্যা যদি দিন দিন বাড়তেই থাকে, সেক্ষেত্রে কিন্তু যে পরিস্থিতিটা হবে, পৃথিবীর জনসংখ্যা যদি দিন দিন বাড়তে থাকে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়ানক হবে, জটিলের থেকে জটিলতর হবে। এবং সেখানে এমন না যে আমি বড়লোক বলে আমার কোনো এফেক্ট আসবে না, আমার পয়সা আছে বলে এফেক্ট না, এবং এই এফেক্টটা কিন্তু সবার হবে। আজকে করোনা ভাইরাস যখন চারিদিকে ছড়িয়েছে, এরকম ব্যাপার না যে এটা শুধু গরিবরা বা কোনো একটা সমাজের মধ্যবিত্তরা বা বড়লোকরা এফেক্টেড, এরকম সবাই এফেক্টেড।
ওই রকমভাবেই যখনই এই রকমের পৃথিবীর যদি ওয়েদার এরকম মেজর পরিমাণে চেঞ্জ হয় তাকে সবাই এফেক্টেড হয়ে যাবে। সুতরাং সবাইকে আসতে হবে যে আমার কোনো কাজ নেই, আমার কোনো কর্তব্য নেই, এরকম কিন্তু ব্যাপার না। এরপরে আমরা যেটা পড়ব যে এখন অবধি এই যে এই যে বিষ্ণু উষ্ণায়ন, আমাদের পরিবেশের বাতাসের এই যে গরম হয়ে যাওয়া, বাতাসটার মাধ্যমে গরম হয়ে যাওয়া, এবং এই বিষ্ণু উষ্ণায়নটাকে রোধ করার জন্য আমাকে কি করতে হবে যে এই যে আমরা প্রচলিত যে সব জিনিসগুলোকে ব্যবহার করি জ্বালানি হিসাবে, যে যে বেসিক্যালি জীবাশ্ম জ্বালানিটাকে আমরা ব্যবহার করি এবং কাঠকেও ব্যবহার করি। জীবাশ্ম জ্বালানির মধ্যে যেগুলো মাটির তলায় পাওয়া যায় যেগুলোর কথা বলছি, মানে এই কয়লা হোক, পেট্রোল, ডিজেল, ঠিক আছে। তাই এই সব যে জিনিসগুলো, এই সব জিনিসগুলোর বা রান্নার গ্যাসের যে প্রাকৃতিক গ্যাস আছে বা রান্নার গ্যাস যেটা আছে এলপিজি, তো এইগুলোকে ব্যবহার না করে এগুলোর অল্টারনেটিভভাবে কী ব্যবহার করা যেতে পারে যেগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকর নয়। তো সেই সব জিনিসগুলো নিয়ে যে অপ্রচলিত যে যে শক্তি, সেই অপ্রচলিতগুলো শক্তিগুলো সম্বন্ধে এখন আমি টপিকটা নিয়ে আলোচনা করছি। এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির মধ্যে অন্যতম হচ্ছে সৌরশক্তি। তা তোমরা অনেকেই জানো যে সোলার প্লেট এখন অনেক জায়গায় যে প্রত্যন্ত এরিয়া যেখানে কেবল তারের মাধ্যমে কারেন্ট পৌঁছানো অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছে, সেই সব জায়গাতে বা ছোট ছোট দ্বীপগুলোতে, ঠিক আছে, সুন্দরবনের অনেক দ্বীপ আছে বা প্রত্যন্ত গ্রাম আছে, পাহাড়ের উপরে আছে, যেখানে সোলার প্লেট, যেটা দেখেছো রাস্তার ধারে অনেক জায়গাতেই গ্রামের দিকে লাগানো হয়ে থাকে, সোলার প্লেট লাগানো হচ্ছে এবং সেই সোলার প্লেটের মাধ্যমে কিন্তু সূর্যের আলো যে পড়ছে সেখান থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং এই বিদ্যুৎ কিন্তু বিনামূল্যেই আমরা পেতে পারছি এবং যতদিন অবধি প্লেটটা ঠিকঠাক আছে সেটা কিন্তু বিনামূল্যেই পাওয়া যাবে। এবং আমাদের যে বিদ্যুৎটা তৈরি হয়ে থাকে বেসিক্যালি কিন্তু আমাদের জলবিদ্যুৎ যেমন আছে, জলবিদ্যুৎ ঠিক আছে, এর মধ্যে কোনো দূষণের ব্যাপার নেই, কিন্তু তাপবিদ্যুৎ যেটা, তাপবিদ্যুৎটা কিন্তু কয়লার উপর ডিপেন্ডেন্ট এবং প্রচণ্ড পরিমাণে এখান থেকে দূষণ হয়। সুতরাং তাপবিদ্যুতের ব্যবহারটাকে আমাকে কিন্তু 100% বন্ধ করা খুবই জরুরি। তাপবিদ্যুতের ব্যবহার করা কিন্তু 100% জরুরি, কেননা এখান থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া, সেই কার্বন ডাইঅক্সাইড ধোঁয়া, যেটা আমাদের পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। এবং সৌরশক্তিটাকে ব্যবহার রাখবে বিভিন্নভাবে ব্যবহার করে, যেমন সৌরকোষ ব্যবহার করা হচ্ছে, যেমন ক্যালকুলেটরের ক্ষেত্রে অনেকে দেখেছে যে ব্যাটারি ব্যবহার করার থেকে ওখানে এই সোলার সেল দেওয়া থাকে যেখানে সূর্যের আলো পড়লে ওটাকে চার্জ হয়ে যায়, ঠিক আছে, ব্যাটারি লাগানোর দরকার পড়ে না। সোলার প্যানেল বসানো হচ্ছে, সেটাতে জল গরম করা যাবে, ঠিক আছে, জল গরম করা যাবে, ঠিক আছে। তারপর সৌরকোষের ব্যবহার কৃত্রিম উপগ্রহ যে আছে, হ্যাঁ, মহাকাশে যে সব স্যাটেলাইটগুলো আছে সেখানে কিন্তু সোলার প্লেট ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বাড়িতেও অন্যান্য জিনিস যেমন সিগন্যালিং সিস্টেমে সোলার প্লেট ব্যবহার করা হচ্ছে, সৌরশক্তিটাই ব্যবহার করছে। এবং সৌরশক্তির মাধ্যমে আরও একটা জিনিস সেটা হচ্ছে ভাবা হয় না, সেটা হচ্ছে সৌরশক্তির মাধ্যমে রান্নাও করা যায়। সৌরশক্তির মধ্যে ভাত, ডাল, এই ধরনের মতো যে মানে যে খাবারগুলো সেদ্ধ, এবং সেটা হয়তো কিছুটা ঠান্ডা জায়গাতে সম্ভব না, কিন্তু ধরো রাজস্থান এর মতো গরম জায়গা বা কলকাতার মতো যেখানে খুব গরম জায়গা, বা ধরো পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, যেখানে গরমটা প্রচণ্ড, বা মালদা, এখানে যেখানে প্রচণ্ড গরম পড়ে, সেই সব জায়গাতে ভাত করা বা ডাল করা, এটা কিন্তু সোলার কুকার আছে, ঠিক আছে, সোলার কুকার, সেই সোলার কুকারের মাধ্যমে কিন্তু রান্নাও করা সম্ভব, ঠিক আছে। সোলার কুকার খুব একটা জটিল একটা জিনিস না, সোলার কুকার রিলেটেড আমি ভিডিও ভবিষ্যতে দেবো, ঠিক আছে, কীভাবে বানাতে হয় সোলার কুকারের উপরে আলাদা একটা ভিডিও এটা করবো। এই সোলার কুকারের মাধ্যমে কিন্তু সহজেই বিনা পয়সায় রান্না করা সম্ভব, ঠিক আছে, বেশি সময় লাগে না, কেননা গরমের সিজনে এই 6টার দিকে যা গরম হয়ে যায়, ওই 7টার মধ্যেই সোলার কুকারে ভাত সেদ্ধ বা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, এগুলা কিন্তু সেদ্ধ খাবারগুলোকে আরামেই করা যেতে পারে। এর পরবর্তীকালে যে অপ্রচলিত শক্তির কথা বলবো সেটা হচ্ছে ভূতাপ শক্তি। এবং ভূতাপ শক্তি জিনিসটা কি? ভূতাপ শক্তি হচ্ছে, আমি এটা জিনিসটা বলি যে পৃথিবীর উপরটা তো ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, উপরটা তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভিতরটা কিন্তু এখনও গরম আছে। মানে এটা ব্যাপারটা এরকম যে একটা ভাতের হাঁড়িতে শুরুর দিকে যদি উপর ঢাকনাটা খুলে রাখা হয় তাহলে উপরের দিকে ভাতটা কী হবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু যদি ভাতের একদম ভিতর দিকে যদি হাত দেওয়া হয় সেটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, কারণ বাইরেরটা, এরা হচ্ছে এই তাপের কুপরিবাহী পদার্থ, তাই বাইরের দিকে তাপটা ঠান্ডা হয়ে গেলেও ভিতর দিকটা কিন্তু গরমই থাকে,
ঠিক আছে। তা পৃথিবীর বাইরেটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পৃথিবীর ভিতরটা কিন্তু এখনও প্রচণ্ড গরম, এবং পৃথিবীর ভিতরটা এখনও কিন্তু গলিত অবস্থায়, মানে লাভা যেটা দেখেছো সেই মানে এই মানে গলিত অবস্থায় আছে। এবং এই গলিত অবস্থায় পৃথিবীর কোনো কোনো জায়গায় এই গলিত লাভাটা সেটা হচ্ছে ভূপৃষ্ঠ খুব কাছাকাছি দিয়ে গেছে, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি। এবং হিমাচল প্রদেশে যদি গিয়ে থাকো, সেখানে হচ্ছে মণিকরণ বলে একটা জায়গা আছে, সেখানে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, এবং সেখানে দেখা যায় যে জল ফুটছে। তো জল ফুটছে কেন, কেন জল ফুটছে? জল তো এমনি এমনি ফুটবে না। তা সেখানে কি হচ্ছে যে খুব মাটির খুব নিচের অংশটা অত্যন্ত গরম, সেখানে পাথরের সংস্পর্শে আসছে, পাথরের উপরে জল, তাহলে স্বাভাবিকভাবে সেই জলটাকে টকবক টকবক করে ফুটছে। ঠিক আছে, 100 ডিগ্রিতে জল ফোটে যেভাবে, তো সেখানে জল ফুটছে। যেহেতু পাহাড়ি এরিয়া, তো জল একটুখানি 100 ডিগ্রি থেকে একটু কম টেম্পারেচারেই ফুটবে, বাট ওখানে জল ফুটছে। তাই এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে, তাহলে এখানে ওখানে, এবং আর একটা দৃশ্য যেটা দেখা যায় সেখানে হচ্ছে লোকে চাল, সেই গরম জলে চাল সেদ্ধ করছে, ছোলা সেদ্ধ করছে বিনা পয়সায়। তাই এই ভূতাপ শক্তিটা কিভাবে ব্যবহার করা যেতে পারে, যে যেই সব জায়গায় পৃথিবীতে, যেসব জায়গায় যে খুব মাটির খুব কাছাকাছি, মাটির খুব খুব বেশি দূর না গেলে পরেও তাপমাত্রাটা খুব অল্প নিচে গেলে পরে গলিত অবস্থায় আছে, সেই সব জায়গায় কি করা হয়, যে জলকে মাটির তলায় নিচে পাম্প করা হয়, একটা পাইপ দিয়ে পাম্প করা হয়। পাম্প করলে পরে নিচের অংশটা কী হবে, সেইটা বাষ্প হয়ে কনভার্ট হয়ে যাবে, বাষ্প হয়ে আর একটা পাইপ দিয়ে বের করা হয়, একটা পাইপ দিয়ে ঢোকানো হলো, আরেকটা পাইপ দিয়ে এই বাষ্পটাকে বের করা হলো। এই যে বাষ্পটা, এই বাষ্পটার প্রচণ্ড শক্তি থাকে। এবং এই তোমরা এর আগে শুনেছো যে বাষ্পচালিত যে স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত যে স্টিম ইঞ্জিন, এবং সেই স্টিম ইঞ্জিনের মতনই এখানে জিনিসটা যেটা হয় সেটা হলো যে এই যে এই প্রচণ্ড স্পিডে যে বাষ্পটা বেরোচ্ছে, সেই বাষ্পটা দিয়ে টারবাইনকে ঘোরানো হয়। সেই টারবাইনকে ঘোরানো হয়, টারবাইন একটা মেশিন যেটা দিয়ে তাপবিদ্যুৎ না, এই বিদ্যুৎ তৈরি করা হয়। ঠিক আছে, এসি কারেন্ট তৈরি হয়, সেই টারবাইনটাকে ঘোরানো হয়, এবং টারবাইনটাকে ঘোরানোর মাধ্যমে আমরা এসি কারেন্ট পাবো। এবং এটা কিন্তু বিনামূল্যেই সম্ভব, এর জন্য কোনো পয়সার খরচার ব্যাপার নেই, বা আমাকে এক্সট্রা করে করেন। যেমন জলবিদ্যুতের ক্ষেত্রে জলটাকে স্টোর করে রাখলে পরে আমরা এটা সহজেই করতে পারি, সেই রকমভাবে তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ সরি এটা হচ্ছে তাপের মাধ্যমে, যদিও এই তাপটা যে পাচ্ছি এটা আমরা ভূতাপ থেকেই পাচ্ছি। এবং এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু একই রকমভাবে, সেখানে কয়লাকে দিয়ে কয়লা গরম করে জলটাকে ফোটানো হয়, জল থেকে বাষ্প বের করে করা হয়। একই রকমভাবে এই কনসেপ্টটা আসছে ভূতাপ শক্তিকে ব্যবহার করা। কিন্তু এখানে আমার কি কয়লা, ওখানে পয়সা খরচা করতে হচ্ছে, এবং কয়লা পরিবেশের পক্ষে কি দূষণ, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকম দূষণ হচ্ছে না। তাহলে এটা হলো ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি ছাড়াও এর পরবর্তীকালে যেটা আরও যে শক্তিগুলো সম্বন্ধে বলছি, সেটা হচ্ছে জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তিতে হচ্ছে জোয়ারের যে শক্তি, জোয়ারের যে জল, সেখানেও টারবাইন ঘুরিয়ে জোয়ারের যে জলটা আসছে সেটাকে, সেই সময় জোয়ারের শক্তিটাকে দিয়ে টারবাইন ঘুরিয়ে সেখানে তাপবিদ্যুৎ না, সেখানে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। তাছাড়া যে বায়ু শক্তি আছে, বাতাস, যেখানে যেসব জায়গায় একই দিকে বাতাস যায় এবং সারা বছর বাতাস যায়, সেই সব জায়গাতেও কিন্তু বাতাসটাকে ঘুরিয়ে, মানে বাতাসের মাধ্যমে টারবাইনকে ঘুরিয়ে, তোমরা দেখেছো এই ছবিটা, যে কী নাম বলে, বায়ু কল আছে, সেই কলগুলোকে ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তাহলে এটা কিন্তু অল্টারনেটিভ পদ্ধতিতে এবং বিনামূল্যেই সেটা সম্ভব। মানে বিনামূল্যে মানে আমাকে রেগুলার বেসিস, ইনিশিয়ালি একটা ইনভেস্টমেন্টের দরকার, এবং রেগুলার বেসিসে কিন্তু আমাদের কোনো রকম ইনভেস্টমেন্টের কোনো দরকার হচ্ছে না। ঠিক আছে, এরপরে যেটা আরও বলছি সেটা হচ্ছে বায়োগ্যাস এবং বায়োফুয়েল। বায়োফুয়েলের মধ্যে দেখো গোবর থেকে কিন্তু গ্যাস তৈরি করা যায়। গোবর গ্যাস আমাদের কিন্তু এলপিজি তো আমাদের কিনতে হবে, কিন্তু বাড়িতে যদি এই গরু থাকে, এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো গরু থাকে, সেই গোবরটাকে কিন্তু প্রসেস করে সেখান থেকে গ্যাস বের করা যায়। ঠিক আছে, সেখান থেকে যে গ্যাসটা বের করা যায়, সেই গ্যাসটা থেকেও কিন্তু সম্ভব। সেই গ্যাসটাকে কিন্তু একদম যেভাবে এলপিজির ক্ষেত্রে জ্বালানির যেরকম ব্যবহার করা হচ্ছে, একই রকমভাবে এই গ্যাসটাকে সুন্দরভাবে ব্যবহার করা যায়। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োগ্যাস এবং বায়োফুয়েল। বায়োগ্যাস কি হলো? বায়োগ্যাসটা হচ্ছে যে
যে বিভিন্ন বাড়ির যে গৃহস্থালির যে খাবার থেকে যে সবজি কাটলাম, সবজির থেকে যে সবজির যে বজ্রগুলো হলো, বা ধরো পোলট্রির থেকে বজ্র বা গোবর, ঠিক আছে, এগুলোকে পচিয়ে এবং এগুলোতে মিথোজেনিক ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করে, ঠিক আছে, এখান থেকে মিথেন গ্যাসটাকে উৎপন্ন করা হয়। এবং এই মিথেন গ্যাসটা যে উৎপন্ন করা হয়, সেই মিথেন গ্যাসটা এবং এই যে বায়োগ্যাসটা, মিথেন গ্যাসটাই স্পেশালি, এবং এই বায়োগ্যাস যে উৎপন্ন করা হয়, এই পচিয়ে যে গ্যাসটা পাওয়া যায় একটা চেম্বারের মধ্যে ঢুকিয়ে, সেখান থেকে মিথোজেনিক ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করে, এবং তাতে আমরা যেটা পাবো যে বায়োগ্যাসটা, সেই বায়োগ্যাসের মধ্যে মিথেনটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 75%-এর মতো। মিথেন ছাড়াও আর যে যে গ্যাসগুলো ওটার মধ্যে থাকে সেটা হলো হাইড্রোজেন গ্যাস থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে, কিছুটা কার্বন ডাইঅক্সাইডও থাকে। এবং এই গ্যাসটাও মানে আমাদের বাড়ির যে হাউস হোল্ডে সাপ্লাই, যে এলপিজির পরিবর্তে কিন্তু এটাকে ব্যবহার করা যেতে পারে। যেমন এলপিজি কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যেটা এলপিজি আমরা ব্যবহার করি, সেটা তো একটা সময় শেষ হয়ে যাবে। তখন অল্টারনেটিভ হিসাবে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং এখনই সেটাকে আমরা ব্যবহার করতে পারি, এখন থেকেই পারি। এবং শুধু তাই না, যে একটা শহর এরিয়াতে ক্ষেত্রে যদি আমি বলি, যে প্রচুর বাড়ির থেকে যে এই সব বজ্রগুলো হচ্ছে, সেটা আমরা এক জায়গায় ফেলে দিচ্ছি, ঠিক আছে, বাইরে ফেলে দেওয়ার জন্য সেখান থেকে দূষণ ছড়াচ্ছে। সেই দূষণ না করে সেটাকে এই পদ্ধতিতে যদি আমরা সেটাকে ম্যানেজ করি, সেখান থেকে গ্যাস পাচ্ছি, এবং যেটা রেসিডিউটা থেকে যাচ্ছে সেটা থেকে সার তৈরি করা যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর পদ্ধতিতে করা সম্ভব। সেটা হয়ে গেল। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে বায়োফুয়েলে লিকুইড ফর্মে যেটা পাওয়া যেতে পারে, যে আজকাল ফার্মেন্ট করে বায়োফুয়েল হিসাবে ইথাইল অ্যালকোহল তৈরি করা হচ্ছে। এবং ইথাইল অ্যালকোহল কিন্তু পেট্রোলের সাবস্টিটিউট হিসাবে, মানে পেট্রোলের সাবস্টিটিউট হিসাবে বা ডিজেলের সাবস্টিটিউট হিসাবে, জ্বালানি হিসেবে ব্যবহার করা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এবং এটা ভেরি মাচ মানে ইনিশিয়াল স্টেজে আছে। এটা এমন না যে প্রচুর পরিমাণে হয়ে গেছে, বা এরকমও ব্যাপার না যে নর্মাল আমার পেট্রোল চালিত গাড়িতে পেট্রোলের বদলে আমি অ্যালকোহল ঢেলে দিলাম সেটা চলবে, সেটা না। সেটা কোনোদিনই না, সেটার জন্য আলাদা মেশিনারিজ লাগবে, সেটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং সেক্টরের ব্যাপার। কিন্তু হ্যাঁ, এটা সামান্য এই সেক্টরে কিন্তু কাজ শুরু হয়েছে। কিন্তু আমাদের মানে গভর্নমেন্টকে বা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আমি এটাই সাজেশন, যে তারা যদি আরও এইটার উপরে বেশি পরিমাণে কাজ করে তাহলে কিন্তু অনেক ভালো। কারণ আমি শুরুতে একটা পয়েন্ট যেটা বলা হয়নি, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি। স্থিতিশীল উন্নয়ন একটা পয়েন্ট তোমাদের বইয়েই আছে, দেখবে যে স্থিতিশীল উন্নয়ন কি। মানে খুব ব্যাপারটাকে সহজে বলি, ধরো আমাদের একটা এমন একটা উন্নয়ন করলাম, যেই উন্নয়নটা আমাদের জন্য আমরাও ঠিকঠাকভাবে ব্যবহার করলাম, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও রেখে দিলাম। এমন না যে টোটাল জিনিসটাকে আমরাই শেষ করে দিলাম, ভবিষ্যতের জন্য কিছু রাখলাম না। ধরো পেট্রোল আছে, পেট্রোলটা আমরা ব্যবহার করি, তা পেট্রোলটা যদি একবারে যদি আমরা এত পরিমাণে ব্যবহার করি, আমরাই ধরো 10 বছরের মধ্যে পৃথিবীতে যত পেট্রোল আছে সব পেট্রোল ব্যবহার করে ফেললাম। তো সব পেট্রোল যদি আমরা ব্যবহার করে ফেলি, তাহলে ভবিষ্যতের জন্য কী থাকবে? ভবিষ্যতের জন্য কিছুই থাকবে না। তাহলে আমাকে এমন করেই উন্নয়নটা করতে হবে যেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি হবে না। আমি আমার বাড়িতে সুন্দর কাঠের বাড়ি করব, আমার ইচ্ছা হলো, আমি ইচ্ছা মতন গাছ টাছ কেটে টেটে করে নিলাম। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী থাকলো? ভবিষ্যৎ প্রজন্মের গাছই থাকলো না। বা গাছের সব পিসিসটাই আমার দরকার, আমার সেগুন কাঠের খুব দরকার, আমি সেগুন গাছের সব গাছ কেটে নিলাম। তাহলে সেই সেগুন গাছ ভবিষ্যতে আর থাকবে কি? থাকবে না। তাই এইটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন না। স্থিতিশীল উন্নয়ন হলো যেই উন্নয়নটা আমাদেরও ঠিকঠাক থাকবে, ব্যবহার করতে পারবো, ঠিকঠাকভাবে ইউজ করতে পারবো, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই জিনিসটা সুন্দর পরিমাণে থাকবে। এবং এটা হচ্ছে ওয়েল ব্যালেন্স সিস্টেম, এটাই হলো স্থিতিশীল উন্নয়ন। তাই এই স্থিতিশীল উন্নয়নের জন্য বায়োগ্যাসের ব্যবহার এবং বায়োফুয়েল, যেটা ইথাইল অ্যালকোহলের কথা বললাম, সেটার ব্যবহার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও আরও কয়েকটা সোর্স আছে। সেই সোর্সের মধ্যে হচ্ছে কয়লা খনির মিথেন, যেটা কোলবেড মিথেন। এবছর মাধ্যমিকে এসেছিল কোলবেড মিথেন নিয়ে। কোলবেড মিথেন কিছুই না, কয়লা খনিতে কয়লার উপরে মিথেন গ্যাসের একটা আস্তরণ পাওয়া যায়। ঠিক আছে, এটা হালকা করে আস্তরণ থেকে থাকে, এবং তার মধ্যে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অন্যান্য কিছু নিষ্ক্রিয় গ্যাসও সময় সময় মিশে থাকে। তাই এই মিথেনটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেটা এখনও কিন্তু খুব পরিমাণে ব্যবহার করা হচ্ছে না।
ঠিক আছে, এই মিথেন গ্যাসটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আর একটা জিনিস হলো মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট বেসিক্যালি ক্রিস্টাল ফর্মে, মানে জল যেমন ক্রিস্টাল ফর্ম হলে পরে কীরকম হয়ে যায়, বরফের মতন হয়ে যায়, শক্ত হয়ে যায়, ওই রকমই ক্রিস্টাল ফর্মে থাকে। এবং এটা সাধারণত ওই উচ্চ চাপ, নিম্ন উষ্ণতা এবং এই পরিবেশেই কিন্তু মিথেন হাইড্রেটটা পাওয়া যায়। এবং এটা পাওয়া যায় হচ্ছে সমুদ্রের একদম তলদেশে পাওয়া যায়, মেরু প্রদেশে এটা পাওয়া যায়। এবং এটাকেও কিন্তু জ্বালানি হিসাবে, মিথেন হাইড্রেটকেও কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং মিথেন হাইড্রেটকে যদি আমরা মিথেন হাইড্রেট থেকে প্রসেসড করি, এবং মিথেন হাইড্রেট থেকে কিন্তু আমরা যেটা যেটা ওর অরিজিনাল মানে ক্রিস্টাল ফর্মে যে আয়তন, তার থেকে 160 থেকে 170 গুণ মিথেন গ্যাস আমরা পেতে পারি। এবং মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH423H2, 4CH423H2। তো এটা হলো মোটামুটি সামারি এই থ্রু আউট দ্য চ্যাপ্টারে। কোনো পয়েন্ট যদি মিস গিয়ে থাকে আমি তাহলে একবার দেখে নিচ্ছি কোনো পয়েন্ট মিস গিয়ে গেছে নাকি। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট আমি যেটা বলতে ভুলে গেছি, বিভিন্ন জীবাশ্ম জ্বালানির কার কত তাপন মূল্য। তাপন মূল্য মানে হচ্ছে আমি পোড়ালে পরে 1 কেজিকে পোড়ালাম, 1 কেজি পোড়ালাম, তাহলে আমি কতটা এনার্জি পাবো, বা 1 গ্রাম পোড়ালাম কত এনার্জি পাবো। তো এইটাই হলো তাপন মূল্য। তো তাপন মূল্যর তোমাদের বুকসের মধ্যে লিস্ট পাবে, ঠিক আছে। আমি তাও কতগুলো বলছি, যেমন কয়লার তাপন মূল্য 25 থেকে 30 কিলোজুল পার গ্রাম, কাঠকয়লার তাপন মূল্য 33 কিলোজুল পার গ্রাম, ডিজেলের তাপন মূল্য 45 কিলোজুল পার গ্রাম, কেরোসিনের 48 কিলোজুল পার গ্রাম, পেট্রোলের 50 কিলোজুল পার গ্রাম, প্রাকৃতিক গ্যাসের 33 থেকে 50 কিলোজুল পার গ্রাম, এবং রান্নার গ্যাস মানে এলপিজির হচ্ছে 50 কিলোজুল পার গ্রাম। তো এগুলো এই তাপন মূল্য লিস্ট। এবং এটা কিছুটা যদি মনে রাখতে পারো, এর মধ্যে যেটা আসে যে সবচেয়ে বেশি তাপন মূল্য কার, এরকম আসে 2-3টা বলে তার মধ্যে বলতে পারে যে এর মধ্যে পেট্রোলের তাপন মূল্য বেশি না ডিজেলের তাপন মূল্য বেশি, কয়লার তাপন মূল্য বেশি না পেট্রোলের তাপন মূল্য বেশি। তো এরকম আসে পরীক্ষাতে, সেইগুলো আসতে পারে। তা মোটামুটি আমি এই চ্যাপ্টারে যেই জিনিসটা থ্রু আউট কভার করার চেষ্টা করলাম। আর 1-2টা পয়েন্ট যদি মিস হয়ে থাকে তাহলে এই চ্যাপ্টারে সাম আপে আমি আর একটা ভিডিও আনবো। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারটা আবার সাম আপ করা থাকবে। এবং এই চ্যাপ্টারে কী কী প্রশ্ন, ছোট ছোট কী কী প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা পেজ ধরে ধরে আমি কিন্তু এর নেক্সট ভিডিওতে আনবো। এবং এছাড়াও এর কন্টিনিউশন, এটা তো সাপ্লিমেন্টারি, এটার সাথে সাথে সাপ্লিমেন্টারি যে ভিডিওটা হবে, তারপরেও আমি এর নেক্সট দিন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আলোর চ্যাপ্টারটা নিয়ে। আলোর চ্যাপ্টারটা নিয়ে ডিটেলস আলোচনা আমি করব। ঠিক আছে, সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, এবং দেখা যাক স্কুল কবে খুলবে। এবং এই আমার সাথে সাথে যদি এই ভিডিওগুলো দেখো, এবং যখন স্কুল খুলে যাবে তখনও যদি ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। এবং এই ভিডিওগুলো দেখে যখন তোমরা ভালো লাগছে না, পড়াশোনা করতে পারেন, তখন ভিডিও দেখো সময় এখান থেকে করতে পারো। এবং যেহেতু আমি কিছু ভিজুয়ালি বলার সাথে সাথেও কিছু ডিসপ্লেতেও কিছু জিনিস দিচ্ছি, আশা করি এটা দেখে তোমাদের অনেকটাই কাজে দিবে। এবং আমি এরপরে এই চ্যাপ্টারের ডিটেলস একদম ছোট ছোট কত কী প্রশ্ন আসতে পারে, ঘুরিয়ে ঘুরিয়ে এরকম প্রশ্ন আসতে পারে একই কথা, সহজ কথাটাকে, সেটাও আমি এই চ্যাপ্টারে এবং এরপরে নেক্সট যে সাপ্লিমেন্টারি ভিডিও সেটাতে তোমরা পেয়ে যাবে।